বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে। কি হচ্ছে, দীক্ষা নেব কেন, দীক্ষার প্রয়োজন কি, দীক্ষার তাৎপর্য কি, গুরুর দরকার কি, এইসব কথাবার্তা আলোচনা হচ্ছিল। উনি উঠে পড়লেন মাঝখানে, হঠাৎ উঠে বললেন যে না, বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হওয়ার পরে আমি শুনতাম। ঠাকুর ওই ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তার দিকে তাকিয়ে, আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম, আমি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি, সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা, তাদের দিকে তাকিয়ে দেখেছি, ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি, এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। ঠাকুরের কথাটা শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি যে এইমাত্র করলেন উইয়ের মানে কি? উনি বললেন, কি বললাম? এই যে আপনি করলেন না, হ্যাঁ আপ টু ডেট, হ্যাঁ উইয়ের মানে কি? ব্যাস দাঁড়িয়ে গেছেন। আর একটা আনসার আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশন দিতে পারেননি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আপ টু ডেট? কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা আপনি তো কলেজে পড়ান? বলছে, আগে হ্যাঁ। আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন আগামীকাল নেক্সট ডে আপ টু 5th চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে, তার মানে কি অনলি 5th চ্যাপ্টার না 1 to 5th? প্রফেসর বললেন, না অফকোর্স 1 to 5th। ঠাকুর একটু হেসে বললেন, আমিও তো শালা তাই কই, একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট। আপনি কি কন? উনি বলেন, হ্যাঁ একদম তাই। তারপরেই বলেন, প্রফুল্ল একটু শোনাই দে না। দি মেসেজের ফার্স্ট ভলিউম, দ্য বুমিং কমার্শন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাড বলে 9টা ভলিউম মেসেজ বইয়ের, এই 9টা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন। তারই বঙ্গানুবাদ করা চলার সাথী, এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন। ভদ্রলোক শুনলেন, শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন, হ্যাঁ শুনলাম, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না। ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন, আমি কই কি, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না। এখন এই উৎসবের সিগনিফিকেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি কার আন্ডারস্ট্যান্ড করে টোটাল ফেনোমেনা, এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে, আমি এগুলোকে গ্রহণ করছি, অর্জন করছি, আহরণ করছি, কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে, কোন আন্ডারে থেকে, কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি। বলি কৃষ্ণ কেমন, যার মন যেমন। সূর্যের রং কেমন, বহু রঙের কাঁচে নিয়ে যদি আপনি রাখেন, যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে। জল এমনই একটি জিনিস, জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন, জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে। প্রশ্ন হচ্ছে, এই উৎসবে তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম, এই সবার জন্য অমলিন, অকৃত্রিম, অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। ঠিক এই শব্দটি যাকে শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন, এই শব্দটি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস। ঠাকুর, আমি অনেক যোগী, সাধক, মুনি, অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে। উনি শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ, যার সন্ন্যাস নাম হচ্ছে মহাপুরুষ মহারাজ, তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন। উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আমি অনেককে দেখেছি, অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে, এই সমস্যার কথা বললো, শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো, যাও ঠিক হয়ে যাও। আর ঠিক হয়ে গেছে। যখন বলেছে ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অফ পরমপিতা শ্রী ঠাকুর, আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি, আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি, কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না, আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না। হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রুট? এটা একটু বলবেন। ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ছোট্ট একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে, তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন, তোদের প্রার্থনা কনসেন্ট্রিকলি হয় না। আর এই কনসেন্ট্রিকলি যে হয় না, এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণ সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আল্ট্রা জার্নাল সহ
আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে 42 মাইল দূরে দুমকায়, বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক, তিনি সেখানে আছেন। সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা, তারা ঠাকুরকে ঘিরে আছেন। অল অফ দ্য সাডেন ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আমার বাবার শরীর থেকে আমি আমার মার শরীরে গেছি, তা আমি তো এসছি থ্রু স্পার্ম, তা আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পার্ম ছিল যা মার ওভার থেকে মিলিত হওয়ার জন্য ছুটেছে। আচ্ছা ঠাকুর, এই প্রত্যেকটা স্পার্ম কি সেম চার্জ, সেম ইন্টারেস্ট? প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং চার্জ মানে ভর এবং ওজন এ কি সেম? আমি আশ্চর্য হয়ে যাই যে কথা, যে বিষয় দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাচুর্যের মধ্য দিয়ে অন্বেষক, গবেষক, বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন। মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুইঙ্কেল অফ অ্যান আই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন, না। প্রফুল্ল কুমার দাস MA পাস। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল অ্যাসোসিয়েশন আছে, কালচারাল ইনস্টিটিউশন আছে, রামকৃষ্ণ মঠ মিশন, তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন। প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন? প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত। কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা! আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি, অনায়াস যাতায়াত যে কোনো জায়গায়, উপাচার্য থেকে করণিক পর্যন্ত। এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ, এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন, না, প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমালটেনিয়াসলি ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে, সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক। প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি, একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বায়োল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমার মেসেজ মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র। এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো, সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে। এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না।
আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি। বিজ্ঞান তা বলে না। বিজ্ঞান কি বলে জানেন? পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি, এখানে বলছে আমার যে এত শীত করছে, ঠান্ডা লাগছে, এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমনটেনাসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয়, সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতো নুরখ হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই বিপন্নতার মধ্যে আমরা বিপন্ন পাড়ায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকময় জীবনকে অবলম্বন করে মার্গ উন্মোচনের দিকে এগোচ্ছি। খুব সংক্ষেপে আমার উপসংহারে ফিরব আমি। তার মাধুর্যমণ্ডিত জীবন, পাশাপাশি দুটো চিত্র। আগেরটা বলেনি, এটা আমার কথা নয়, এটা আমি এই লিলুয়াতেও এই কিছুক্ষণ আগে বলে আসলাম, বা কলোরা বা ডোমজুড়ে এর আগেও বলে থাকতে পারি। এটা রিপিটেডলি হয়তো শুনে থাকতে পারেন, বা আমার কথা এই যারা এই দেবাশিসের বাবা কার্তিকেরা যারা পরিবেশন করেন হয়তো এদের চ্যানেলেও দেখে থাকতে পারেন। তা হোক, আমি আবার রিপিট করছি কথাটা, যদি শুনেও থাকেন আবার রিপিট করছি। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা, আমি জাস্ট আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। সঞ্জীব বাবু লিখছেন যে একটি ভদ্রলোক বিয়ে করেছেন, তার মা আছে এবং তার স্ত্রীকে নিয়ে এসছেন। আসার পরে মা, বিয়ের আগে পর্যন্ত মা একটু গুড়াকু মাসতো, মা একটু পান দোক্তা সব খেত। আর প্রত্যেক দিন ছেলে যখন অফিসে বেরোতো মাকে জিজ্ঞেস করতো, মা তোমার দোক্তা আছে, তোমার গুড়াকু আছে, তোমার পান আছে, সুপুরি আছে, বারবার জিজ্ঞেস করতো। তা মা বলতো হ্যাঁ, আর প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির করতো। আর ঠিক বিয়ের বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর, এখন বাড়িগুলো তো খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ডিজাইন। আগেকার মতো বাড়িঘর তো এখন আর দেখতে পাওয়া যায় না। একটা ঘুরেই বিশাল একটা ডাইনিংয়ের মতন একটা লাউঞ্জ, তার উপর থেকে দোতলায় উঠে যাওয়ার মতো একটা স্টেয়ার, একটা ওপরে একটা ব্যালকনি, তারপর সে ঘর। নিচের ঘরে সবসময় বাপ মা ঠাঁই হয়, সুতরাং বাপ মা ওই নিচের ঘরই থাকছে। যুক্তি হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যেতে পারো, সিট হুইটি ভাঙতে হবে না, ওই নিচেই থাকো, নিচে আমরা লজ্জরে ফ্যান লাগিয়ে দিচ্ছে, ওতেই চলবে, নিজের মধ্যে ঘোরাঘুরি করো। মা বাবাও তাই মেনে নেয়, ঠাকুরদা ঠাকুমাও তাই মেনে নেয়। সুতরাং ওই নিচের ঘরে মা থাকে। ছেলে যখন নেমে আসে প্রত্যেক দিন বলে, বাবা আমার দোক্তা ফুরিয়ে গেছে, জর্দা ফুরিয়ে গেছে, পান সুপুরি ফুরিয়ে গেছে। ছেলে বুটের ফিতে বাঁধতে শোনে, ডিক 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 করে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে একদিন মা দেখছে, রোজ ভুলে যায়, একদিন দেখছে যে ওপরের থেকে তার বউ, মানে কয়েকদিন হলো, 1 মাস হয়েছে, বউ ফিরে এসে ব্যালকনিতে এরকম করে ভর দিয়ে, এখন তার হ্যাঁ গো শুনছো চুরি নাড়িয়ে ডাকা এসব উঠে গেছে, এখন ডাকগুলো খুব সুন্দর এসছে, হাই। আর সুতোর ফিতে বাঁধতে এরকম করে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, হাই এই দেখো এরকম করে একটু চুলকালাম, গায়ে এরকম খড়ি বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটা নিভিয়া আজকে এনো কিন্তু। তখন মাথাটা নেড়ে চলে গেল। আর মা পাশ থেকে বলছে, আমার দোক্তা জর্দা সুপুরি পান চলে গেল। ফিরে আসার পর গিন্নি ওপরে ব্যালকনি যেরকম করে দাঁড়িয়ে আছে, তখন বলছে নিভিয়া ছুড়ে দিয়ে দিল, ফট করে ক্যাচ করে নিলে, একদম ফট করে লুপে নিয়ে নিলে এরকম করে। আর মা তখন বলছে যে আমার দোক্তা পান জর্দা গুড়াকু ভুলে গেছি, পরে আনবো। তুই বউয়ের আঁচলের তলে চলে গেলি, এই কদিন বিয়ে হওয়ার পর বউ যা বলছে প্রম্পট কাজ করছে, আর তোকে আমি এতদিন থেকে বলছি, একটুও মাথার মধ্যে থাকছে না। মাকে 2 হাত ধরে নিয়ে একটা টুলের ওপরে বসিয়ে বলছে, মা কিছু মনে করো না, দুঃখ পেও না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, কেবল ফল্ট জানি, টেলিফোন খারাপ হয়, ইলেকট্রিক খারাপ হয়, কেবল ফল্ট হয়, টেকনিক্যাল ফল্ট আবার কি? বলছে টেকনিক্যাল ফল্ট কি জানো, আমি যখন বেরোই তখন তুমি আমাকে কানে কানে পুটো পুটো করে বলো প্যারালাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফাঁস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর তোমার বৌমা কিরম বলে জানো, আমি যখন শুই প্রত্যেক দিন সারাদিনের ধকলের পর ক্লান্ত হয়ে শুই, তখন আমার বউ এরকম করে গুঁতো মেরে বলে, তুমি যে খাটটায় শুয়েছেন এটা আবার বাবার দেওয়া,
তোমার বিয়ের সময় বউ হাতে যে খরচা করেছে না ওটা আমার বাবার দেওয়া, তুমি যে দিক 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 করে যাও না ওটা আমার বাবার কিনে দেওয়া। আর তোমাকে এতদিন থেকে বলছি একটুখানি মনে থাকলে একটা নিভিয়া নিয়ে আসতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না। এই প্রত্যেক দিন গুঁতো খাই, একটা কান এরকম করে শুনি, শুয়ে থাকি, বালিশে একটা কান প্যাক করা থাকে আর একটা কান দিয়ে ঢুকে স্ট্রেট ব্রেনে গিয়ে হিট করে মা, বুঝেছি, একদম স্ট্রেট ব্রেনে হিট করে, ওই জন্য ওটা প্রম্পট হয়। আর তুমি বলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য মুশকিল। এই বিপন্নতার মধ্যে সম্পন্নতার রূপরেখা যদি আমার কাছে না থাকে তাহলে পরে আমার কনসেন্ট্রিক অ্যাটিটিউড এবং কনসেন্ট্রিক অ্যাক্সেলারেশন কেমন করে হতে পারে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। ঠিক যার যার আলোকময় জীবনকে নিয়ে, যার জীবনকে নিয়ে আমরা আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছি, তিনি তখন খুব সম্পন্ন ছিলেন না, অত্যন্ত বিপন্নতার মধ্যে তার ভাই বোন মা এদেরকে নিয়ে তিনি সংসার উদযাপন করছেন। তার বিবাহিতা স্ত্রী, যাকে আমরা শ্রী শ্রী বড়মা বলি, একটু মোটাসোটা ছিলেন। একটা মাত্র ভালো কাপড় ছিল, একটা মাত্র ভালো কাপড় ছিল, যে কাপড়টা পরে উনি লোকজনের সামনে বাইরে বেরোতেন, আর কাপড় ছিল না। আর একটা গামছা ছিল, যে গামছাটা অনেক বড় মাপের, গামছাটা গায়ে জড়িয়ে তিনি মাদুরে মাটিতে তার স্বামীর পাশে শয্যা গ্রহণ করতেন। সেদিন বসতে গিয়ে ফ্যাস করে পুরনো হয়ে গিয়েছিল, পাছের কাছে গামছাটা ফেসে যায়, ফুটো হয়ে যায়। তিনি শুয়েই তার স্বামী, আজকের যিনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বিবেকানন্দ কিছুক্ষণ আগে গান গাইছিলেন, মানুষই তনু আশ্রয় করে যুগের শেষে যিনি আবির্ভূত হলেন, তিনি কি বার্তা দিলেন আমার কাছে? তার আচরণ, তার বিচলন, তার বেনির্মাণ কি চিত্রিত করলো চালচিত্রের মতো আমার কাছে। তিনি এসে সঙ্গে শুয়েই তার স্বামীকে বলছেন, জানো আমার না এই একটাই, তুমি আমাকে একটা গামছা দিতে পারো? তখন স্বামী অনুকূলচন্দ্র পাশে শুয়ে আছেন। তখন যেই এই কথাটা শুনলেন, তাক করে সোজা হয়ে বসেই বলছেন, বড় বউ, শালা তুমি একটা ভুল করে ফেললে। বড় মা তখন বলছেন, ভুল করলাম? কি ভুল? আরে তুমি তো আমাকে বিয়ে করেছো, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার হাত তোমার হাতের উপরে নিয়ে আমার অন্ন বস্ত্র বাসস্থান সব দায়িত্ব তুমি গ্রহণ করেছো। আমি আমার স্বামীকে বলবো নাকি পাড়ার লোককে বলবো আমার গামছার কথা? কি ভুল করেছি? ঠাকুর তখন বড়মা মুখের দিকে তাকিয়ে থেকে বলছেন, তুমি এই কথাটা আমার মা করলে ভালো হতো। যাক, একবার বলিছ, আর কিন্তু কয়ে না, কেমন? এরপর থেকে তোমার যা কিছু প্রয়োজন সব আমার মার কাছে কওয়া, বুঝেছ? এই বলেই তিনি অবিনাশ চক্রবর্তীকে ডাক দিলেন পরের দিন সকালে। ডাক দিয়ে বলছেন যে, অবিনাশদা, আপনি কলকাতায় গিয়ে একটা বড় বড় সাইজ জানেন তো, ওরকম একটা পেল্লায় গামছা কিনে নিয়ে আসবেন। আর সন্ধ্যেবেলার মধ্যেই পাবনা হিমায়তপুরে ঢুকবেন, ঢুকে গামছাটা বড় বউকে দেবেন না, গামছাটা আমার মার কাছে প্রণাম করে মার পায়ের কাছে রেখে কবেন কি, মা, গতকাল রাত্রে মা মহামায়া আমাকে একটা স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নটা দেখার পর আমাকে মহামায়া বললেন গামছাটা কিনে বড় মাকে দিতে, আপনার পায়ে আমি দিয়ে গেলাম, এইটুকু ছোঁয়া যাবেন, আর কিছু করা লাগবে না। মা বড় বউকে দিবেনি। ঠিক ওইটা ঘটে যাওয়ার পর বড় মাকে দিয়ে দিলেন মা মনমোহিনী দেবী। এবার অবিনাশ চক্রবর্তী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে নিয়ে, একটা সামান্য গামছার জন্য এরকম করে ঘুর পাকে এত নাটক করার দরকার কি ছিল? সরাসরি দিলেই তো হতো। কাঁধের ওপরে হাত দিয়ে ঠাকুর ভাটি বনের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন, দেখেন, আপনি যা করছেন তা একদম ঠিক, আপনি যা করছেন তা সর্বৈব সত্য, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউর কথা শুনে বড় বউকে দিয়ে দিতাম, বড় বউর মনের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতো শোনেন। বড় বউ ভাবতো, স্বামী আমার সব, যা কিছু প্রয়োজন স্বামী কি কব, মাক না করলেও চলবে, দেওরদের না জানালেও চলবে, ভাইয়ের বউদের অত গুরুত্ব না দিলেও চলবে, স্বামী আর আমি আর স্বামী, এই বোধটা কাজ করবে। আর আমার মার ভেতরে কি কি সম্ভাবনা ছিল, মা ভাববে এই ছাওয়ালে বিয়ে দিলাম, শালা একটা বাচ্চা হয়েছে, এরই মধ্যে বড় বড় আঁচলের তলে পুটুলি হয়ে গেছে, আগে সব কথা আমার কথা অনুযায়ী চলতো, আর আমার কিছু জানা না, কয়ও না, বোঝেও না। এই যে হতো, আমার ভাই এবং ভাইয়ের বউরা ভাবতো বড়দা এখন বড় বৌদির কথা শোনে, আর বউয়ের যারা যা, বড় বউয়ের যারা যা, আমার যারা ভাতৃবধূ, তারা ভাবতো বড় ঠাকুর বড় বউ ছাড়া আর কিছু বোঝে না। এই বিপর্যয়ের সম্ভাবনা সংসারে থাকতো। আর আমি যা করলাম তাতে কি হলো জানেন? তাতে হলো কি, বড় বউ শালা সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার স্বামী হোক আর আসামি হোক, যাই হোক না কেন, এ মা ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, যা কিছু সব মার কাছে কওয়া লাগবি। আর আমার ভাইরাও বুঝে গেল বড় ঠাকুরে বা বড়দাক এসব বলে কিছু হয় না, সব মার গোড়ায় মার ঠ্যাঙে দেওয়া লাগবি। এই যে বম্বে রোড, হাই রোড যত তৈরি হচ্ছে দেখবেন,
আমি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট আমলে একটি সেমিনারে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়। সেখানে একটি আশ্চর্য তথ্য জানতে পেরেছি, যত হাই রোড দেখবেন তার দুপাশে গাছ পুঁতে দেওয়া হয়। কেন, কি জন্য গাছ পোতা হয়? হাই রোডের পাশে দেখবেন সবসময় গাছ পোতা হয়। হাই রোডের ওপরে হেভি ট্রাক, হেভি ভেহিকল যাতায়াত করে, প্রচণ্ড কম্পন তৈরি হয়। যে সোলিংয়ের মধ্য দিয়ে রাস্তাটা তৈরি হয়, ওই প্রচণ্ড কম্পনে মাটিগুলো আলগা হয়ে যায়। আর যত গাছ পরপর পরপর লাগিয়ে দেওয়া হয়, গাছের শিকড় মাটির ভেতরে চলে যায়, আর মাটি ওই কাছাকাছি শিকড়কে আঁকড়ে ধরে, যার ফলে ওই ভাইব্রেশন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করতে পারে। যত রেল লাইন দেখবেন, রেল লাইনের ভেতরে অসংখ্য স্টোন চিপ, বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়। রেল যত গতিতে ছুটে যাক না কেন, ওই ভাইব্রেশন ওই মাটির সাথে পাথর ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আশ্চর্যের ব্যাপার। আমরা আগে গরু গাড়ি চড়তাম, এখন জেট গতিতে এসে গেছি। আগে আমরা লম্ফ, হ্যারিকেন, মোমবাতি জ্বালাতাম, এখন আমরা নেওন আলো জ্বালাচ্ছি। এখন আমরা ইনভার্টার ব্যবহার করছি। এখন ফট করে টিপলে পরে গোটা বিশ্ব আমাদের কাছে এত তীব্র গতিতে গতিস্মান হয়েছি। তাকিয়ে দেখবেন, ডক্টরেট, পিএইচডি, এমফিল এরকম করা প্রচুর মানুষ বিদ্যায় একবার অপটিমামকে টাচ করেছে, একটু টুস করে রাগিয়ে দেবেন, টুস করে একটু রাগিয়ে দেবেন। এই কিছুদিন আগে আমি অশোকদার বাড়িতে আসছিলাম, আমি সেদিন বলেছি অশোকদার বাড়িতে কিছুদিন আগে আসার পরেই যে অঙ্কুরহাটি বলে একটি ক্রসিং আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, একটা সবুজ আলো হলে গাড়িগুলো যায়, এই অঙ্কুরহাটি দুদিকেই যাওয়া যায়। আর এখানে যখন আমি আসছি, একটা লিকপিকে একটা লোক সাইকেলের উপরে বসে, দুদিকে দুটো হেভি ট্রাক, ওই গায়ে এরকম আকশা দেওয়া আছে যেখানে দড়ি দিয়ে দিয়ে মালগুলোকে বাঁধা হয়, দুটো ট্রাকের মাঝখানে ওই লোকটা সাইকেল নিয়ে ঢুকেছে। আমার আগে একটা গাড়ির ড্রাইভার ওকে বললেন যে, দাদা খুব ব্যস্ত, এইখানে ঢুকলেন আপনি, যদি ডাইনে বায়ে লরি ঘোরে তাহলে তো আপনি শেষ, স্যান্ডউইচ হয়ে যাবেন। ভদ্রলোককে উত্তর দিল জানেন, একটা ঠ্যাং মাটিতে এরম করে দিয়ে একটু ঝুঁকে সাইকেলটাকে নিয়ে ওই ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তোর বাবার রাস্তা সৌরে বাচ্চা। কি সুন্দর উত্তর। আমার গুরুদেব কি বলছে জানেন? কিরকম আহরণ দেখুন, কিরকম অর্জন দেখুন, ভালো জিনিস কিভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, প্রাসঙ্গিকতা কোথায় জানেন? উনি বলছেন, ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা কখনো ভাবকে আনে না। তাই একটা বিখ্যাত বরেণ্য ব্যক্তিকে যদি একটু রাগিয়ে দেন, ওই ডক্টরেটশিপ, একাডেমিয়া তার ঠোঁট দিয়ে আর বেরোবে না। তার ঠোঁট দিয়ে তার ক্রনোলজিক্যাল জেনেটিক্যাল কনফিগারেশনের ভাষাগুলো বেরোবে। আবার একটি নিরক্ষর মানুষকেও যদি রাগিয়ে দেন, তার অ্যাটিটিউড এবং ফিজিক্যাল ফেনোমেনা দেখবেন তার ক্রনোলজিক্যাল হেরিডিটিকে ক্যারি করছে। ট্রেনে যখন যাতায়াত করতাম, 3 জনের সিট লোকাল ট্রেনে, 3 জনই বসে আছে, সবারই স্বাস্থ্য পাচা মোটামুটি ঠিকই, আর জায়গা নেই। তবুও দেখবেন আপনারা যাতায়াত করতে করতে ভিড় হয়ে গেলে একজন, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না, একটু সরে যান না, সরতে ঠেকে গেছেন আর জায়গা নেই, একটা সিটের কাঠের একটুখানি পিচ আর একটা এয়ারে হ্যাঙ্গিং হয়ে আছে, তবুও কিছুক্ষণ বসে ওর মধ্যে গুতুগুতি করতে থাকবে। আমাকে একদিন এরকম বলেছিল, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না। আমি বললাম, আপনি বসুন, আমি আমার হাঁটুতে কোমরে এখনো জোর আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। তখন বলছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। আমি বললাম, না, এরপরে একটু লেজ আছে। অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, অ্যাটিটিউড ইজ এভরিথিং নয়। অ্যাটিটিউড কোত্থেকে আসে? অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি, অ্যান্ড হেরিডিটি ইজ এ ডিপেন্ড আপন এ গুড কম্প্যাটেবল ম্যারেজ অ্যান্ড গুড ইউজেনিক। যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দীক্ষা তাৎপর্য, উৎসবের তাৎপর্য, এই সাধারণ সভার তাৎপর্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তার অপরিহার্যতা কোথায়, কেমন, আমরা এইখানে এসে আমরা আমাদের কনসেন্ট্রেসিটিকে রাখতে পারি না। যখনই আমার সিকোয়েন্স, আমার সিচুয়েশন, আমার সার্কামস্টেন্সেস কোনো রকম ডিস্টার্ব হয়, অসুবিধাগ্রস্ত পড়ি, তখন আমি আমার ব্যালেন্সটা হারিয়ে ফেলি, তখন আমি আমার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি। দেখবেন যত জেট গতি সম্পন্ন যানবাহন, তত নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। আমরা জীবনে অনেক দূর এগিয়েছি, নিয়ন্ত্রণ করতে শিখিনি। নিয়ন্ত্রণ কি করে শেখা যায়? নিয়ন্ত্রণ কেমন করে হয়? নিয়ন্ত্রণ করবার মাপকাঠি, পদ্ধতি, প্রক্রিয়া কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ফার্স্ট ইনিশিয়েশন। আমরা সবাই দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষা না নিলেও সবাই দীক্ষিত। কেন বলছি জানেন? দীক্ষা কথাটা আপনারা ডিকশনারি দেখবেন, দয় দীর্ঘই ক্ষয় হসন্ত। দিক মানে হচ্ছে ইন্ট্রোডিউস করা, দিক মানে হচ্ছে ইম্পোর্ট করা, দিক মানে হচ্ছে ডেমনস্ট্রেট করা। আমার ছেলে যখন এইটুকু হলো, তখন আমরা প্লে স্কুলে দিয়ে দিলাম, কিন্ডারে দিয়ে দিলাম,
ছোট্ট অবস্থায় দিয়ে দিলাম। কেন? ওই মুখস্থ করার জন্য, অভ্যাস ঠিক করার জন্য, হ্যাবিট ঠিক করার জন্য, বিহেভিয়ার ঠিক করার জন্য ওই দীক্ষা দিয়ে দিলাম স্কুলের ভেতরে দিয়ে। তাই জন্য বলা হয় শিক্ষক একজন আচার্য, শিক্ষকও একজন আচার্য বলে দেওয়া হয়, আমরা পাঠিয়ে দিলাম তার কাছে। কিন্তু বিং এ প্যারেন্টস, বাবা হিসেবে, মা হিসেবে আমি কিন্তু একদিনের জন্যও বললাম না আমার পরিবারে, এই বাবাকে প্রণাম করো, এই তোমার মাকে প্রণাম করো। যেই খালি হাতে প্রণাম করতে যাচ্ছে, না না খালি হাতে করছো কেন? তাহলে তোমার যদি পেন দরকার হয় আমাকে বলো, তোমার যদি খাতা কাগজ বই দরকার হয় মাকে বলো, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো, তোমার শরীর খারাপ হলে মাকে বলো। এটা বলে কে? তোমার ব্রেন। এটা বলে কে? রিপ্রেজেন্ট করে কে? তোমার ব্রেন। তো তোমার ব্রেনকে সেম অ্যানালজিতে বিজনেস দাও। মাকে আমি কি দিতে পারি? বাবাকে আমি কি দিতে পারি? ব্রেনকে বিজনেস দাও, আমি মাকে বাবাকে কি দিতে পারি? ঠাকুর অনুকূল ঠাকুর অনেক দূর। এট ফার্স্ট আমার বাবা আর আমার মা, ফিরবো একটু সমন্বয় আচার্য অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রী চরণ প্রান্তে। তিনি সেজবাবু মথুরা মোহন বিশ্বাসকে বলছেন, জানো গো সেজবাবু, জানো গো সেজবাবু, আসলে আমার মা একটা লোককে দেখিয়ে বলে দিলে এ হলো গে তোর বাপ, একটা দামড়া ছেলেকে দেখিয়ে বললে এ হলো গে তোর দাদা, একটা ঢিঙ্গি মেয়েকে দেখিয়ে বলল এ হলো গে তোর দিদি। শালা জন্ম লোকটাকে বাপ, ওটাকে দাদা আর এটাকে দিদি বলে মেনে এলুম। কেন জানো? মা বলেছে। মা এ আমার সবচেয়ে কাছে, এ আমার সবচেয়ে নিজের, আমি সব কিছু বলতে পারি। তাই গিরিশচন্দ্র যখন শ্রীরামকৃষ্ণকে তার বাড়ি থেকে হাত ধরে টেনে তুলে ধাক্কা দিয়ে বলল বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও, সেই রাতেই সমন্বয়াচার্য অবতার বৈষ্ঠায় অবতরণ করে বললেন, কাঁদছিস কেন? এত রাতেও তুই ঘুমোসনি? সেদিন গিরিশচন্দ্র চিৎকার করে বলে উঠেছিল, এত রাতে তুমি আমার ঘরে কেন ঠাকুর? সেদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুই যে আমায় ডেকেছিলি, আমি তোমায় ডাকলাম। কখন ডাকলাম? এই যে কিছুক্ষণ আগে বালিশে মাথা গুজে কে বলছিল শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কে বলছিল তুমি আপনার চেয়ে হও আপনার, এই কথাগুলো কে বলছিল, কে লিখছিল বল? কে লিখছিল জুড়াইতে চাই তবু না জুড়াই, এই কথাগুলো কে বলছিল? আমি লিখেছি। ঠাকুর তুমি জানলে কি করে? মৃগনাভির গন্ধকে লুকোনো যায় না, মৃগনাভির গন্ধ লুকোনো যায় না। যখনই আমি কনসেন্ট্রিক হব, তা সেরে কোথায়? তা সিঁড়ি কোথায়? কনসেন্ট্রিক হওয়ার সিঁড়ি কোথায়? আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তোমার অনেক দূরে। আগে মা এবং বাবা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা তাদের প্রতি শ্রদ্ধার সমন্বিত অ্যাক্টিভ অ্যাক্সেলারেন্ট যখন তোমার ভেতরে হবে, তখন ধীরে ধীরে পরের পর্দা মার্গ উন্মোচন হবে। এটা তোমাকে শেখাচ্ছে কে? এই আর্য শাস্ত্র আমাদেরকে শিখিয়েছেন মাতৃদেব ভাবা, তারপরে শিখিয়েছেন পিতৃদেব ভাব। এটাই শেষ নয়, তারপরে বলছেন আচার্য দেব ভাব। এই আচার্যের কথা একটু বলতেই হয়। এখন আমি কিছুক্ষণ আগে লিলুয়া থেকে ফিরলাম, ওখানে আমাকে একজন প্রশ্ন করলেন, আরে আপনি সৎসঙ্গের আচার্য ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন, আমরা দেখলাম তো এখানে মন্দিরে আরও অনেক আচার্য আছে। আমার কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমাকে যিনি প্রথম অবাক্য শিখেছেন তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য, রাজ্যপাল, বিশ্ববিদ্যালয়ের আচার্য, অনেক আচার্য আছে। আচার্যের গল্প আপনাকে বলি। একটি পণ্ডিত পথিক তিনি একটি গ্রামে যজমান কার্যে গিয়েছিলেন। যজমান কার্য থেকে যখন ফিরছেন, জল তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, একটা রাখাল বটগাছতলায় শুয়ে আছে। তখন বলছে, হ্যাঁ গো এতটা পথ আরও পানি দেবো, বলি এখানে কোনো গৃহস্থ বাড়ি নেই, একটু জল খেতে পারি? বলছে এই সামনের বাড়িতে চলে যান, সামনের বাড়িতে যান। আপনি কী করেন? বলে আমি পণ্ডিত। বলে বাবা আমাদের গ্রামে তো লেখাপড়া কেউ জানে না, পণ্ডিত এই প্রথম দেখলাম, আপনি যান, খুব যত্ন করে আপনাকে জল খাওয়াবে। ও গিয়ে দরজা নেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, কে কোত্থেকে আসছেন? বলে আমি এই গিয়েছিলাম এখানে, আমি পণ্ডিতই করি, একটু জল খাবো। বলছে পণ্ডিত? এই জীবনে কখনো পণ্ডিত দেখিনি আমরা। আচ্ছা বলুন তো দশরথের বাবার নাম কি? বলে বলতে পারবো না। তার বাবার নাম কি? বলে বলতে পারবো না। বলে যাওয়ার হবে না, আসুন। এই কিসের পণ্ডিত? বলে দরজাটা বন্ধ করে দিয়েছে। পণ্ডিত ফিরে এসছে সেই বটগাছতলায়। আবার আকাল জিজ্ঞেস করে, জল খেয়েছেন? বলো না না, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, আমি তো অত জানি না। তখন বলে আমাকে নিয়ে চলুন, আমার সঙ্গে চলুন। গিয়ে আবার ধাক্কা দিয়েছে, সে ভদ্রলোক বেরিয়ে এসছে। বলছে ওকে যে সব প্রশ্ন করছেন আমাকে করুন। বলছে দশরথের বাবার নাম কি? বলে 11 রথ। বলে তার বাবার নাম কি? বলে 12 রথ। তুই বেটা যত বাপের নাম জিজ্ঞেস করবি একটা করে রথ তোর সঙ্গে সঙ্গে যোগ করে দিয়ে চলে যাব। এরকম আচার্যের অভাব কোথাও খুঁজে পাওয়া যাবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এত তাৎপর্যপূর্ণ অস্তিত্বের ব্যক্তিত্বের বিগ্রহ, তিনি আমাদের কাছে স্পষ্ট ভাষায় বললেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর।
আমি আগেই বলেছি, কোর্ট কখনো আপনার আমার কথা শুনবে না, প্রমাণ চায়। বিজ্ঞানী কখনো আমার আপনার কথা শুনবে না, ওরা প্রমাণ চায়, বিজ্ঞান সিদ্ধ প্রমাণ চায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই লীলা মাধুর্যের মধ্যে তিনি প্রত্যেকটি শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং অভিধান এবং বাণী গ্রন্থ রেখে তিনি পরপর দিয়ে গেছেন। বইটির নাম হচ্ছে বাগর্থ দীপিকা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, সৎসঙ্গ পাবলিশিং হাউসে পাবেন। 125 পাতা খুলবেন, বাঁ দিক ডান দিকের পাতায় ওপর দিকে দেখবেন রয় একার ত বিসর্গ রেত। রেত মানে অনেক, মানে স্পার্ম হয়, অনেক মানে হয়। আরেকটি সিগনিফিক্যান্ট ওয়ার্ড, আরেকটি মিনিং আছে, তার মধ্যে আছে শব্দ, রণন, ঝঙ্কার এবং কম্পন এবং স্পন্দন। আমরা এখানে একটু পরেই প্রেয়ার করব। মৎস্য, কুর্ম, কোল, নৃসিংহ, এই যে বললাম, মৎস্য ডিম পেড়েছে, কুর্ম ডিম পেড়েছে, এই মৎস্য, কুর্ম, কোল বাচ্চা দিয়েছে, বরাহ বাচ্চা দিয়েছে। আমরা কিন্তু এখনো এখানে বসে থেকে মাছের ডিম ফুটিয়ে তার উপাসনা করি না। আমরা কিন্তু এখনো কচ্ছপের ডিম ফুটিয়ে উপাসনা করি না। আমরা কিন্তু বরাহ নন্দ দিয়ে জয়ধ্বনি জিন্দাবাদ এবং যুগ যুগ জিয়ে বলে আমরা এখনো চলি না। এই যে ইভ্যালিউশন আমরা মেনে নিয়েছি, এই ইভ্যালিউশনকে মানতে মানতে ক্লাস 1 থেকে ডক্টরেট পর্যন্ত, অপটিমাম পর্যন্ত টোটাল ক্রোনোলজিক্যাল ইভ্যালিউশনকে আমরা মেনে নিয়েছি। আগে যখন আমাদের জ্বর জারি হতো গ্রামে, মিক্সচার আর পুড়িয়ার ডাক্তার দিয়ে দিতেন। তারপরে আসলো পেনিসিলিন, টেরামাইসিন, সুবামাইসিন, দোজ আর অল হাই অ্যান্টিবায়োটিক। এখন যে কোনো ডক্টরকে কি জিজ্ঞাসা করুন, সুবামাইসিন, টেরামাইসিন, পেনিসিলিন দেবেন, ওসব অনেক অনেক আগের কথা, ওসব বাদ দিন। এখন নতুন নতুন অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল মাল্টিপল অ্যান্টিবায়োটিক এসছে। সময়, ব্যাকটেরিয়া, প্যারাসাইট স্ট্রং হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকও স্ট্রং হয়েছে। তাই বর্তমান যুগ পুরুষোত্তমের অবতরণ এবং আবির্ভাবের প্রয়োজন হচ্ছে স্ট্রং নাম, যে স্পন্দন, যে কম্পন আমাকে এখান থেকে ওখানে কনভার্ট করতে পারে। আমার শেষ পর্বের উপসংহার কথা, যেই সত্যানুসরণ বইটা আবার পড়বে প্রার্থনার পরে, আমি তখন রওনা হয়ে যাব সোদপুরের পথে। যখনই পড়বে দেখবেন ওর মধ্যে একটা লাইন আছে, বইটা খুলে দেখবেন, যে 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 বইটা উনি নিজে হাতে লিখেছেন, একটাই বই, বইটার নাম সত্যানুসরণ। আর একটা লাইন তিনি নিজে হাতে লিখেছেন, বইটার বয়স 100 বছর অতিক্রান্ত। 1316 সালে বইটা প্রথম লিখেছেন, 1316 সালে সত্যানুসরণ বইটা লিখেছেন, আর এটা 1430-এর কাছাকাছি চলছি আমরা, 1430। সুতরাং এই 100 বছর অতিক্রান্ত এই বইটির বয়স, তার মধ্যে একটা লাইন আছে। লাইনটা কি জানেন? সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। আমি এই মাত্র জাস্ট নাও লিলুয়াতে বলে এখানে আসছি, দুঃখ এক রকমের ভাব। তারপরে বড় সাংঘাতিক কথা লিখেছেন, তাকে নাকি ইচ্ছে করলে কি করা যায়, কি করা যায়, তাড়িয়ে দেওয়া যায়। আমি আপনাকে ঠাসি একটা চড় মারছি এক্ষুনি, এখান থেকে আমার সামনে আসুন, এই লাঠি দিয়ে পিঠের উপরে একটা ডাস করে বাড়ি মারছি, আপনার দুঃখ হবে, ব্যথা হবে, তাড়িয়ে দিয়ে আমাকে দেখান। কোর্টে বলুন, কোর্ট এটা মানবে না। কোনো সায়েন্টিস্টকে বলুন, কোনো ডক্টরকে বলুন, কেউ মানবে না। তাহলে ইনি অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় পুরুষোত্তম, তিনি মানুষী তনুকে আশ্রয় করে এমন একটা ওয়ার্ড নিজে হাতে লিখে গেলেন, যা বিজ্ঞান স্বীকার করে না, যা বিজ্ঞান বিশ্বাস করে না, যা আজকে প্রামাণ্য নয়। এ কথা আমাদের কাছে আসতে পারে। আমি একটা বলে যাচ্ছি, এরকম ক্রোনোলজিক্যালি প্রত্যেকটি টার্ম, কন্ডিশন এবং ওয়ার্ড একইভাবে সত্য। দিনের আলোর মতো, সূর্যের তাপের মতো, জলের প্রবাহ শীতলতার মতন, এরকম একইভাবে আকাশের মতো, মাটির মতো সত্য তার প্রত্যেকটি কথা। তিনি বলছেন তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। আমি যখন খুব ছোট, হাফ প্যান্ট পরি, ঠাকুর ঘরে ঢুকছি, ঢোকার সময় দেখবেন ওরা যে বসে আছেন, বাঁ পাটা, এটা নয় যেটা পা এম করে বসে আছেন, বাঁ পাটা ডান পায়ের ওপরে, ওই বাঁ পাটা, এই আমরা বলি না রাতুল চরণ, রাঙা চরণ, এসব বলি, এই কথাগুলো আমি অনেক শুনেছি জন্ম থেকে, কিন্তু হঠাৎ করে ঢুকে আমার চোখটা ঠাকুরের পায়ের দিকে গেছে পার্লারে। আমি বাঁ দিকের দরজা দিয়ে ঢুকেছি, দেখি ঠাকুরের পাটা এরকম করা আছে, আমার চোখটা আটকে গেছে। আমার যেন মনে হচ্ছে এরকম শরীর, এরকম পা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু হাত দিয়ে পাটা দেখি। ভয় হচ্ছে ভেতরে, ভীষণ ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে যে যদি ধমক দেয়, যদি বকা দেয়, তাহলে তো মুশকিল। আবার দেখি যে আমার মাথার ওপর দিয়ে উনি তাকিয়ে আছেন, আমার মাথার ওপর দিয়ে ওদিকে তাকিয়ে আছেন, আমার দিকে দৃষ্টি নেই, হরাইজনের দিকে দৃষ্টি। আমি সাহসে গুটি গুটি ভর করে চৌকির কাছে এগিয়ে গিয়ে আমার এই ডান হাতের এই আঙুলের এই কর্ডটা দিয়ে একটু চাপ দিয়েছি বাঁ পায়ের ঠিক মাঝখানটা, এরকম করে চাপ দিয়েছি। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কর পায়ের মধ্যে ঢুকে গেছে।
আমার কৌতূহল শেষ। আরেকটি কথা, যখন 1 কি 1.5 হাত কি 2 হাত চৌকিটার কাছাকাছি আমি গেছি, অ্যাটমসফিয়ারিক চেঞ্জ আমি ফিল করছি একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আমি ফিল করছি, একটা ভাইব্রেশনাল চেঞ্জ ফিল করছি, অরবিটাল চেঞ্জ ফিল করছি। এবং যখন টাচ করেছি তখন একটা শিহরণ পা থেকে মাথা পর্যন্ত একটা অভূতপূর্ব শিহরণ আমি ফিল করেছি। আমার কৌতূহল শেষ, আমি ব্যাক করছি। ঠাকুর হঠাৎ আমার দিকে ঘুরে, এই রে এবার বোধহয় ধমক দেবে, বকবে। আমি তাকিয়েছি ভয় আমার দিকে তাকিয়ে তিনি আর একটা পা আগিয়ে দিয়ে বলছেন, তুই শালা আমার 1 ঠ্যাঙে হাত দিলি, আর 1 ঠ্যাঙে হাত দিলি না, আর 1 ঠ্যাঙে হাত দে, তা না হলে শালা এই ঠ্যাঙে তো গোদ হবি নি। আমি এই 2টো হাত দিয়ে 2টো পা কিছুক্ষণ দলাই মালাই করে, অনেক ভক্তজন দাঁড়িয়ে দৃশ্যটা দেখেছেন। আমি যখন বাইরে গেছি, আমাকে এদিকে বাচ্চা তো এগিয়ে গেছি, আমার হাতটা নিয়ে গায়ে, মাথায়, বুকে, শরীরে সব জায়গায় বোলাচ্ছে, 2টো হাত এরকম জাতার মতো ঘুরছে, বুঝলেন। আমি ভাবছি, আরে শালা আমার হাতে যদি এত দামি হয়ে থাকে, আমার নিজের মাথায় এখন আমার নিজের হাত গেল না। ফট করে ছাড়িয়ে নিয়ে নিজের মাথায় কয়েকবার ঘষতে শুরু করলাম। ঠাকুর ওখান থেকে দেখে হাসতে শালা পাগল কোনেকার, শালা ডাকাতে কারবার। সেদিন আমি মনে করেছিলাম আমার মতো সৌভাগ্যবান, আমার মতো ভাগ্যবান, আমার মতন সুকৃতিবান মানুষ নেই। কোনো দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট আমার ত্রিসীমানায় আসতে পারবে না। ঠাকুরের ভোগ হচ্ছে, বর্দা তাকে ভোগ খাইয়ে দিচ্ছেন, আমি ঢুকে পড়েছি। ঠাকুর তাকে বর্দা বলছে, দাঁড়াতে কবে? বলছে হ্যাঁ। দাঁড়ালাম। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর তিনি বলছেন, বড় খোকা তুই সব নিজে হাতে চটকাই, নিজে হাতে খাওয়াই দে। আমার মনে হয়েছিল আমার মতন ভাগ্যবান, আমার মতো সুকৃতিবান পৃথিবীতে খুব কম। কোনো দুঃখ, যন্ত্রণা, ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই 2023-এর এই বিপন্নপাড়া শিশু উদ্যানের মাঠে আমার পরমাত্মীয় যৌথ পরিবারের সম্মেলনে আমি নির্দ্বিধায়, নিঃসংকোচে আপনাদের কাছে বলছি, এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা আমার এই পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ছড়িয়ে আছে। আমি সরাসরি ওর দিকে আঙুল তুলে প্রতিকৃতির দিকে তাকে জিজ্ঞাসা করেছি, হাউ ইজ ইট পসিবল? তোমার লেখা আমরা শুনে এসেছি, তোমার দিব্য জীবন এবং বাণী নাকি অভেদ এবং অভিন্ন। তোমার বাণীর সাথে তোমার জীবনের কোনো ফারাক, তফাৎ, দূরত্ব নেই। তুমি লিখেছো একে তাড়িয়ে দেওয়া যায়, আমি কেন তাড়াতে পারছি না আমার এই দুঃখ, যন্ত্রণা, ব্যথা? এই অন্বেষণ আমাকে সেই সমাধানের মুখোমুখি নিয়ে গেছে। শুনুন, আমাদের এই যে কথা বলছে, এই যারা আছি এখানে, আমি আজকেও বললাম লিলুয়ায় কিছুক্ষণ আগে, আমার শরীরের এখনকার ওজন হচ্ছে 78 কিলো 500। এই 78 কিলো 500 শরীরটাকে চালাচ্ছে কে জানেন? একটা 150 গ্রাম ওজনের মস্তিষ্ক। আমার ভেতরে যে মস্তিষ্ক আছে তার ওজনটা মাত্র 150 গ্রাম, মতান্তরে 1300 গ্রাম থেকে 1500 গ্রামের মধ্যে। এইটুকু একটা যন্ত্র, এইটুকু একটা অংশ আমার গোটা শরীরটাকে চালাচ্ছে, আমার গোটা জীবনকে চালাচ্ছে। তার ভিতরে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাসের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার 2টো পার্ট। যেমন স্টেশনে দেখবেন রেল লাইন 1 নম্বর থেকে গিয়ে 2-এও গেছে, 3-এও গেছে, 4-এও গেছে, ভাগ হয়ে গেছে পার্টে। ঠিক সেই রকম ওই লিম্বিক সিস্টেম থেকে 2টো পার্ট ভাগ হয়েছে। একটার নাম হচ্ছে অ্যামিগডালা, আর একটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এই যে আপনি বুঝতে পারছি, আপনাকে আমি স্পর্শ করলাম, আপনি আমাকে স্পর্শ করলেন, আমরা যে বুঝতে পারছি, এই যে আপনি ব্যথা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এগুলোকে তৈরি করছে জানেন? হিপ্পোক্যাম্পাস। এই যে হিপ্পোক্যাম্পাস এগুলোকে তৈরি করছে, এই তৈরি করার ভেতর দিয়ে আমরা আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি। আজকে যদি কোনো ট্রেন আসে, স্টেশন মাস্টার ইচ্ছে করলে পরে 2 নম্বরের জায়গায় 4 নম্বরে দিতে পারে, 4 নম্বরের জায়গায় 1 নম্বরে দিতে পারে, পারে কি না? স্টেশন মাস্টার লাইন কনভার্ট করতে পারে কি না? পারে তো। ঠিক আমরাও আমাদের শরীরে বিদ্যুৎ উৎপাদন করছে নিউরন। এই নিউরন যত, আগেই বললাম, কার আন্ডারে আমি স্ট্যান্ড করেছি, আমি যার আন্ডারে স্ট্যান্ড করব, আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক সেই রকম হবে। আমার যদি আন্ডার সেখানে থাকে, তার আন্ডারে আমি স্ট্যান্ড করি, তাহলে থ্রু মাই কনসেন্ট্রেশন, থ্রু মাই কনসেন্ট্রিক মেডিটেশন, আমি সেখান থেকে পাওয়ার এবং এনার্জিকে আমি ইমবাইব করতে পারি। আমার ওই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাসের মধ্যে ওই নিউরনের কনভার্ট করে আমি তাকে স্পন্দিত করতে পারি, যেটা আমার ফেনোমেনন অনুযায়ী আমি ওকে কনভার্ট করে সুখ বা দুঃখকে ইচ্ছে করলে তাড়াতে পারি। এই জন্য দরকার নাম এবং ধ্যান। আপনারা বক্তৃতা শুনবেন, পঠন পাঠন করবেন। দেয়ার আর সো মেনি থিওরি অ্যান্ড ফিলসফি,
মানুষ থিওরি আর ফিলোসফি শুনতে চায় না, মানুষ জীবন দেখতে চায়। মানুষ এত গল্প কথা বক্তৃতা শুনতে চায় না, মানুষ আচরণ দেখতে চায়, মানুষ চরিত্র দেখতে চায়। আজকে আমি বলে যাচ্ছি এখানে 2023-এর 24শে ডিসেম্বর ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে এরকম একটা সাদা চাদর নন কন্ডাক্টর প্ল্যাটফর্মের মধ্যে আপনারা যারা ঠাকুরের দীক্ষিত তারা বীজদান করবেন, যারা যে গুরুদেবের দীক্ষিত গুরুদেব প্রদত্ত বীজদান করবেন, যারা কোনো দীক্ষা গ্রহণ করেননি জাস্ট ওম উচ্চারণ করবেন। ওম অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম দেবেন 5 মিনিটস প্রত্যেক দিন, সেম টাইম সেম প্লেস অ্যান্ড সেম গার্মেন্টস 5 মিনিট করে রেগুলার অভ্যাস করবেন। 3 মাস পর দাঁড়িপাল্লা যেমন আমরা ওজন করে কাঁটা দেখে নিই, ঠিক সেইভাবে ওজন করে দেখবেন আগে যে মানুষকে সহ্য করতে পারতেন না, আগে যে ব্যবহার হজম করতে পারতেন না, আগে যে অসহ্য বিরক্তিকর মনে হতো, অনায়াসে তাকে আপনি গ্রহণ করতে পারছেন, তাকে ইমবাইব করতে পারছেন। আমার গুরুদেবের বাণীটা শুনুন, চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তিনি আবার বলছেন মানুষের খারাপ ব্যবহার সম্পর্কে, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমনতর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। আমি কি নেব এই বিপন্নতার জীবনের মধ্য থেকে সম্পন্নতায় উদ্গম করবার জন্য, উদ্বোধিত করার জন্য আমার সতীর্থা আমার কর্মীবৃন্দ যে আয়োজন করে আপনাদের দান দক্ষিণা ভিক্ষা সময়কে গ্রহণ করে তারা যে আয়োজন এবং সম্মেলন করছে, সম্মেলন কথাটার মধ্যেই আছে দাতা এবং গ্রহীতা, দেওয়া এবং নেওয়া। আমরা কি দেব কি না দেবো জানি না, অন্তত একটা জিনিস দিতে পারি আগামীকাল বেটার লেট দ্য নেভার। আগামীকাল 25শে ডিসেম্বর খ্রাইস্ট, যাকে আমরা বলি ঈশ্বরের বড় পুত্র, তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সেই 25শে ডিসেম্বর সকালে আমি বলতে পারি আমার সন্ততিকে আমি এইটুকু বলতে পারি, বাবা একটা কাজ করো বাবা। কি এই যে ভদ্রমহিলা, আমার মা, হ্যাঁ তোমার মা, তুমি তোমার মাকে একটা প্রণাম করো। কেন? আজকে তো বিজয়া দশমী অবশ্য নয়, আর তা না হোক তোমার জীবনে নতুন বর্ষ, তোমার জীবনে নতুন সকাল, তোমার জীবনে নতুন দিন, একটা প্রণাম করো। খালি হাতে এরকম করে প্রণাম করতে যাচ্ছে, খালি হাতে কেন করছো? তোমার মা যদি শুধু থালাটা দিয়ে বলে বাবা খেয়ে নাও, তোমার পেট ভরবে? খালি হাতে কেন দিচ্ছ? ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট। কিছু দাও, কি দেবো? ব্রেনকে বিজনেস দাও। তোমার খাতা ফুরিয়ে গেলে আমার কাছে চাও, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো। তোমার ব্রেন কাজ করে, 150 গ্রাম ব্রেন কাজ করে, ওই 150 গ্রাম ব্রেনকে বিজনেস দাও। প্রত্যেক দিন রুটিন প্র্যাকটিস করো, বলো মাকে আমি কি দেবো, মাকে আমি কি দেবো, মাকে আমি কি দেবো। এই মা আমাকে কত দিয়েছে, যখন পেটের মধ্যে আছি মা আমাকে বিশ্রাম দিয়েছে, খাবার দিয়েছে, ঘুম দিয়েছে, শরীর দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, একটু একটু করে বিনির্মাণ করেছে। আমি আমার মাকে কি দেবো, আমি আমার বাবাকে কি দেবো? ক্রমাগত ভাবতে ভাবতে একসময় ইনভেন্ট করে ফেলতে পারবে। কিচ্ছু না পেলে পরে একটা গাছের থেকে ফুল দাও। তাও যদি না পারো, তোমার সামনে দিয়ে বয়ে যাওয়া বাতাস, এক মুঠো বাতাস নিয়ে ধরে বলো, বাতাস আমি তোমাকে আমার মা এবং বাবার পায়ে অঞ্জলি দিচ্ছি, দিয়ে বলো পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া মায়া স্নেহ ভালোবাসা করুণা ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। মার পায়ে এক মুঠো বাতাস দিয়ে বলো, মা আমার জননী, আমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছ। এইটুকু ছিঁড়ি যদি আমি উঠতে পারি, ধীরে ধীরে আমার গুরুমুখ দর্শন হবে। ধীরে ধীরে অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতাকে অনুভব করতে পারবো। তা না হলে কি বলবো জানেন? অনুকূল ঠাকুর সিদ্ধ না অসিদ্ধ, অনুকূল ঠাকুর ভগবান না শয়তান। এই শয়তান হলো 5 ইঞ্চি কমবে না, ভগবান হলো 20 ইঞ্চি বাড়বে না। অনেকটা করতাল বাজালে যেমন হয় না, দুটো চাকি যেমন বাজে না, অনেক সময় এইরকমই। উনি যদি এইটা বলেন উনি উল্টো করেন, উনি যদি এইটা বলেন তাহলে তার স্ত্রী উল্টো করেন। উল্টা বুঝলে রামের মতন অনেকটা অবস্থা আমাদের এখন বাংলা সাহিত্য জগতে অদ্বিতীয় প্রবাদপতিম কিংবদন্তি ব্যক্তিত্ব শেষেন্দ্র মুখোপাধ্যায় একদিন প্রসঙ্গক্রমে বলছেন, প্রলয় এক ভক্ত না এক মানুষ ছিল। সে অনেক ঘোড়া দেখে, তার খুব ইচ্ছে যে ঘোড়ায় চড়ে যাবে। সে করতো কি, প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করতো, ভগবান আমাকে একটা ঘোড়া দাও, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, এই প্রার্থনা করতো। একদিন উন্মুক্ত মাঠের মধ্যে একটা গাছতলায় বসে সে ওই রকম প্রেয়ার করছে, হে রাম আমাকে একটা ঘোড়া দাও।
এর মধ্যে সেই গ্রামের সেই রাজ্যের রাজা তিনি সপারিষদ ওই মাঠটা পরিক্রমা করতে করতে যখন অতিক্রম করছেন, তখন তার একটা মেয়ে ঘোড়া ছিল ঘটকি, হঠাৎ অল অফ এ সাডেন প্রসব করে ফেলে একটা ঘোড়ার বাচ্চা। যখন প্রসব করে ফেলে তখন বলে এই নতুন দামি ঘোড়া, একে কিছুতেই হাঁটানো যাবে না, গ্রামে খোঁজো কেউ লোক আছে কিনা, শক্তপোক্ত লোক আছে কিনা, ওকে খোঁজো, ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাবে, একে আমি হাঁটাবো না। এইবার সঙ্গে সঙ্গে দেখেছি বড় গাছতলা ওই লোকটা, হে রাম আমাকে একটা ঘোড়া দাও, ওকে চ্যাংদোলা করে তুলে নিই, রাজার সামনে দাঁড় করিয়ে বলছে এই যে শক্তপোক্ত লোক, এই লোকটা আছে, বলছে এই তুমি ঘোড়াটা কাঁধে করে নিয়ে যাও। ওই ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে নিচ্ছে আর বলছে উল্টা বুঝলি রাম, আমি ঘোড়ার ওপরে উঠতে চেয়েছিলাম, ঘোড়া আমার কাঁধে চড়ে বাড়ি যাচ্ছে, আমি উল্টা বুঝলি রাম। সুতরাং আমাদের ক্ষেত্রেও এই স্বামী এবং স্ত্রী সম্পর্কের মধ্যে এই মনোবৃত্তানুসারিণী এবং পরিপূরণকারী অস্তিত্বের মধ্যে উল্টা বুঝলি রাম কিশোরী মোহন দাসের জীবনে ছিল। প্রায় এরকম মাঝে মাঝে ঠক্কর ঠক্কর লাগতো। একদিন আমাদের পঞ্চানন সরকার, হি ওয়াজ দ্য লিভিং লেজেন্ড, আমি 1975 পর্যন্ত ওর সঙ্গে সান্নিধ্যে একত্রে বহু অনুষ্ঠানে, বহু সভায়, বহু সৎসঙ্গে, এমনকি আমাদের বাড়িতে এবং আমি ওনার বাড়িতে বহুবার গেছি। সেই পঞ্চানন সরকার, তিনি হিমায়তপুরে আছেন, কিশোরী মোহন দাস পঞ্চানন সরকারকে বলছেন, পঞ্চানন দা আজকে দুপুরবেলায় আপনাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। পঞ্চানন্দ বলেন কি খাওয়াবেন? বলল অরহর ডাল, আমার বউ যা রান্না করে কল্পনা করতে পারবেন না, পাতে দিয়ে দিলে পরে পাত চাটতে চাটতে থালা ফুটো হয়ে যাবে, এত সুন্দর রান্না করে আমার বউ অরহর ডাল। বলে ঠিক আছে খাওয়াবেন। দুপুরবেলা পঞ্চানন্দাকে নিয়ে কিশোরী মোহন তার বাড়িতে ঢুকছে, ঢোকার সময় বউকে ডাক দিয়ে বলছে এই শোনো, পঞ্চানন্দাকে নিয়ে এসছি, একটু মুগের ডাল রান্না করো। পঞ্চানন্দা বলছে ঝিকি, চাপা স্বরে কিশোরী মোহনে কানে কানে বলছে শিখি, আপনি যে বললেন বউ অরহর ডাল রান্না করে, বলে ঠিক, খাওয়ার পাতে অরহর ডালই পাবেন, আমাদের সম্পর্কটা এমন, আমি যদি বলি এদিকে সে ওদিকে যায়, ও যদি বলে ওদিকে এদিকে যায়, আমি মুগের ডাল বলেছি ঠিক অরহর ডাল পাবেন, খাবার পাতে একদম অরহর ডাল। পঞ্চানন সরকার বলছেন যে আমি আমার জীবনে দেখলাম কিশোরী মোহনের বিদ্যা বুদ্ধি থাক আর না থাক, চরিত্রের গঠিত হোক আর না হোক, তার অবজারভেটিং ফ্যাকাল্টি অনেকখানি ফার্দারেন্সের দিকে এগিয়ে গেছে বলে বউকে আগা পস্তারা চিনতে পেরে বউ কি করবে যেটা চায় তার উল্টোটা বলে বউ ঠিক সেটা করে দেয়। সুতরাং এই যে অবজার্ভ করা, এইখানে আমার এবং আপনার জীবন দাঁড়িয়ে আছে। আমি যদি আমার স্ত্রীকে এইভাবে অবজার্ভ করতে পারি, আমি যদি আমার যে স্ত্রী, আমার যে মনোবৃত্তানুসারিণী, আমার যে সহধর্মিণী, একে যদি এভাবে পর্যবেক্ষণ করতে পারি এবং তার ক্রমাগতি কি করে হতে পারে, আমি যদি সেই মার্গকে উন্মোচন করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমি এবং সে পরস্পরকে বুঝতে পারবো। আর এই বোঝা, জানা, অনুভব, ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ভক্তজন সমক্ষে প্রসঙ্গ করতে করতে বলছেন আই সি, আই ফিল, আই নো, আই লোকেট। এইখানে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। আই সি, আমি দেখতে পাই, আই ফিল, আমি অনুভব করি, আই নো, আমি জানি, কিন্তু আই ক্যান লোকেট, আমি লোকেট করতে পারি না। ঠাকুরকে পারিজাত বলে একজন বেনারস ইউনিভার্সিটির ভক্ত প্রশ্ন করলেন, পারিজাত চ্যাটার্জি সম্ভবত প্রশ্ন করলেন যে লোকেট কথাটা ইউজ করলেন কেন? সে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, ঠিক যেমন আছে সেইভাবে তাকে তুমি গ্রহণ করো। আমি আমার বউকে সীতার মতো দেখতে চাই, আমি আমার বউকে সত্যভামার মতো দেখতে চাই, অথচ আমার আচরণ চরিত্র রামের মতো হচ্ছে না, কৃষ্ণের মতো হচ্ছে না, বউকে আমি সেরকম করতে চাই। এটা অ্যাবসার্ড, এটা কখনো সম্ভবপর নয়। আর সব দোষ দিয়ে দিই আমার বউয়ের ঘাড়ে। ঠাকুর অনুকূল চন্দ্র এই বোঝাপড়ার ক্ষেত্রে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, কেমন করে কোন সংস্কার থেকে আমার বাড়িতে আমার কুলবধূ, আমার গৃহলক্ষ্মী হয়ে সে ঢুকেছে, আর কোনখানে তার ফাঁক এবং ত্রুটি বিচ্যুতি ফাঁকি আছে, এগুলো অবজার্ভ করার দায়িত্ব আমার বউয়ের না, আমার। তাই পুরুষ উদ্বাহ করে, তাই পুরুষ কথাটার মধ্যে আছে ফুলফিল করা, পূরণ করা। এইটা যখন দেখবো এবং একটু একটু করে ধরিয়ে দেব, এটা যখন দেখবো এবং একটু একটু করে এক্সেলারেটেড করবো, এক্সল্ট করে দেব, তখন সে ধীরে 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 আমার প্রতি সশ্রদ্ধ হয়ে উঠবে। এইভাবেই একটা পুরুষ একটা নারীর জীবন তৈরি হয়।
শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে একদিন কৃষ্ণপ্রসন্নকে বলছিলেন, জানেন কৃষ্ণদা, এই পৃথিবীতে দুটো পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল, একটা হচ্ছে নর্থ পোল। লাইন্স অফ ফোর্স ওইভাবেই তো যায় সীমান্ত। এই সাউথ পোল এবং নর্থ পোল, দুটো পোল আছে। এর মাঝখানে একটা পোল আছে যাকে বলা হয় নিউট্রাল পোল। কৃষ্ণপ্রসন্ন পদার্থ বিজ্ঞানের বরিষ্ঠ বিদগ্ধ অন্বেষক, বিজ্ঞানের গবেষক, তিনি মাথা নেড়ে বললেন হ্যাঁ। ঠাকুর অল অফ এ সাডেন বললেন, বুঝলেন কৃষ্ণদা, যদি কোনো ক্রমে কোনোভাবে কোনো রকমে যদি ওই মাঝখানে নিউট্রাল পোলটাকে সরিয়ে দিতে পারেন আর এই দুটো যদি একসাথে মিশে যায়, বলে এই হাতটা এই উরুর ওপরে সজোরে বাড়ি মেরে বলে, শালা তাহলে আর দেখা লাগবি না, শালা ও আর ভাঙার ক্ষমতা কারো নাই। দুটো পোল এক হয়ে গেলে ও ভাঙার ক্ষমতা আর কারো নাই। কৃষ্ণপ্রসন্ন কিছুক্ষণ চুপ করে থাকলেন। আগেই বললাম না যে উনি প্রশ্ন করছেন না, উনি অগ্নিবাণ প্রয়োগ করছেন। উনি বিজ্ঞানের গবেষক। বিজ্ঞান কখনো প্রবাদ বাক্যকে বিশ্বাস করে না, বিজ্ঞান কখনো প্রচলিত ভাবকে স্বীকার করে না, বিজ্ঞান হাইপোথিসিসকে বিশ্বাস করে না। বিজ্ঞান প্রমাণ চায়, আদালত প্রমাণ চায়, আদালত সাক্ষী চায়, বাস্তবতা চায়। কৃষ্ণপ্রসন্ন বিজ্ঞানের অন্বেষক বলে তিনি প্রমাণ চাইছেন। উনি বলছেন যে আপনার এই কথাটা এটা আপনার ইন্ডিভিজুয়াল রিয়েলাইজেশন, এটা আপনার ব্যক্তিগত অনুভব, কিন্তু বিজ্ঞান একে স্বীকার করে না, বিজ্ঞান একে মানে না। ঠাকুর একটু ঝুঁকলেন, একটু সামনের দিকে ঝুঁকে বলছেন, আপনার গড়ের বিজ্ঞান কি কয়? কৃষ্ণপ্রসন্ন বলছেন, বিজ্ঞান বলে সাইক্লোট্রন দিয়ে চার্জ করলে পরে দুটো আবার স্প্লিট করে যাবে। যেই থামলেন ঠাকুর, এই হাতটা আবার ডান দিকের উরুর উপরে সজোরে চাপড় মেরে বলছেন, সাইক্লোট্রনের বাপের ক্ষমতা নাই কৃষ্ণদা, আলাদা করা যায় না। কেমন জানেন? একটা পুরুষ, একটা নারী। কেমন জানেন? একটা স্বামী, একটা স্ত্রী। কেমন জানেন? একটা বর, একটা বউ। যদি ইদং হৃদয়ং তবা তদস্তু হৃদয়ং মম। যখন সত্যি সত্যি বরণ করে, একটা নারী যখন একটা পুরুষকে সত্যি সত্যি বরণ করে, গ্রহণ করে, আর সেই পুরুষ যখন তাকে উদ্বাহ করে, তাকে সম্পূরণ করে, তাকে সংবর্ধন করে, তাকে সহযোগিতা করে, এদের আলাদা করা সম্ভব নয়। এই দুটো জীবন থেকে একটা জীবন জন্মগ্রহণ করে, সেটা সন্তান। আজকে সেটা বিপন্ন হয়ে গেছে, খুব বিপন্ন। আজকে আমাদের ভাণ্ডারে সব আছে, সমস্ত আছে। আমরা বৃহস্পতিকে নিয়ে নাসা গবেষণা করছে। বৃহস্পতিতে প্রচুর লাভা, রিসেন্টলি ট্রেস পাওয়া গেছে, প্রচুর লাভা। আজকে নাসা থেকে বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু আমার সামনে, একদম আমার সামনে আমার স্ত্রী, একদম আমার সামনে আমি আমার নিজের বাবা, নিজের মা, নিজের ঘর, নিজের পরিবার, নিজের সংস্কার, নিজের সংস্কৃতি থেকে যে পরিবারে কুললক্ষ্মী, কুলবধূ, গৃহবধূ হয়ে আসলাম, আমার সামনে, একদম সামনে আমি একে ভালো করে টের পাচ্ছি না, বুঝতে পারছি না, একে জানতে পারছি না। আমি পরশুদিনকে গেছিলাম অনিল সাধুকার এক আত্মীয়ের বাড়ি, তার ছেলের শালার বিয়ে উপলক্ষে। সেখানে কথাটা বলেছিলাম। এরকমই আজকেও রিপিট করছি, অনেক মায়েরা আছেন, আজকেও রিপিট করছি আমি কথাটা। একজন এরকমই উৎসবের সৎসঙ্গে এসছে, তার ছেলের বিয়ে হয়েছে। ওকে বললাম যে আপনার ছেলে তো বিয়ে হয়ে গেল। বলছে হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর দিল না, খালি মুখটা এরকম করলো, ব্যায়াম করলো। আমার 7-8 দিন 10 দিন বাদে বৌমার সঙ্গে দেখা হলো। বললাম তোমার তো নতুন বিয়ে হয়েছে, এই বাড়িতে এসছো, শাশুড়ি কেমন? একটা কথা আছে হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। এই যে দুটো চিত্র বললাম, গল্প নয়, আমার প্রত্যক্ষ এই চোখ দিয়ে দেখা, এই যে কান দিয়ে শোনা, এই যে জীবন দুটো কাছাকাছি থাকবে, মিলিত হবে, এখান থেকে সন্তান জন্মাবে। কপালটা চাপড়াবে কে? ভগবান? মেয়ের বাবা মা? ছেলের বাপ মা? না যার পেটে জন্মগ্রহণ করবে, যে 10 মাস 10 দিন ধারণ করে ভূমিষ্ঠ করে, প্রসব করে, ভূমিষ্ঠ করে বড় করে তুলবে? কপাল চাপড়াবে তো সে। আমরা কপাল চাপড়ানোটাকে স্বীকার করেছি। আমাদের অনেক বিদ্যে আছে, কিন্তু আমরা কি বলবো সাধারণ জ্ঞান আছে। আমরা একটা সিনেমা দেখেছিলাম, তার মধ্যে একটা গান ছিল, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো।
পাছা পেরে শাড়ি হয়ে দুল বইত। দুলুন, দোলনায় দুলুন, নাগরদোলায় দুলুন, পাছায় দুলুন, কোনো আপত্তি নেই, যেখানে খুশি দুলুন। প্রেম কাকে বলে আমরা জানি না। আমি দেখেছি 12 বছর প্রেম করেছি, 12 বছর প্রেম করার পর উইদিন 6 মান্থ কোর্টে ডিভোর্স শুট করেছে। হাকিম খুব বিস্মিত হয়ে বলছে, আপনারা 12 বছর প্রেম করেছেন, 6 মাসের মধ্যে ডিভোর্স শুট করেছেন? বলছে, আরে মশাই, 12 বছর তো পার্কে, থিয়েটার হলে, সিনেমা হলে, রাস্তায় ঘুরে ঘুরে গল্প করেছি, কথা বলেছি, প্রেম করেছি, পাশাপাশি বালিশ নিয়ে এক খাটে তো কখনো শুইনি। এই 6 মাস শুচ্ছি, তাতে ডিভোর্সের কারণ কি? বলে নাক ডাকা। হ্যাঁ, নাক ডাকা। আমি ইএনটি থেকে, পালমোনোলজি থেকে, সমস্ত চেস্ট থেকে সব কিছু দেখিয়েছি, কিন্তু এই নাক ডাকা বন্ধ হয়নি। এটা জেনেটিক্যাল ডিজিজ। আমি পাগল হয়ে যাব। আমি ওকে ওই ঘরে শুতে দিয়েছি, ছাদে শুতে দিয়েছি, ছাদ ভেদ করে শব্দ নিচে নেমে আসে, সেই নাক ডাকার কি আওয়াজ! এই থাকা যাবে না, আমি মরে যাব। শুধু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল। বাস্তব কথা বলছি, মিথ্যে কথা বলছি না। আমি প্রত্যক্ষ করেছি। সে লয়ার, আমার খুব পরিচিত, আমার বন্ধুস্থানীয়। সে আমাকে বলছে, জানো প্রভু, একটা কেস করলাম, নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেল 6 মাসের মধ্যে। 12 বছরের প্রেম। 12 বছর পর নাক ডাকাটা আবিষ্কৃত হলো। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন প্রাসঙ্গিক, তিনি বললেন, বিয়েকে খেলনা মনে করো না, বিয়েটাকে খেলনা মনে করো না, বিয়েটা খেলনা নয়। কেননা এর সঙ্গে জনন এবং জাতি জড়িত হয়ে আছে। শুধু তোমার কপাল পুড়ছে না, শুধু তুমি কপাল চাপড়াচ্ছ না, আমরাও কপাল চাপড়াচ্ছি। এই ভান্ডারদহ থেকে বাগুইয়াটি যাব, এই যাওয়া বা আসার পথে, বা আপনারা যেখান থেকে এসছেন আবার সেখানে ফিরবেন, এই যাওয়া আসার পথে মাঝরাতে অন্ধকারে ফাঁস করে একটা রিভলভার বার করে যদি এরকম করে কেউ ধরে সব গয়না গাটি, টাকা পয়সা নিয়ে আপনাকে হাঁটিয়ে ছেড়ে দেয়। আজকে তো মুর্শিদাবাদে দেখলাম, কালকে দেখলাম, পরশু দেখলাম, এরকম বহু জায়গায় আমাদের বাড়ির মেয়েরা ইনসাল্টেড হচ্ছে, রেপড হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কে করছে? আকাশ থেকে কোনো মানুষ নেমে এসে করে আবার আকাশে ফিরে যাচ্ছে? ঠিক আমারই মতন 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকা, আমারই মতন মাটির ওপরে দাঁড়িয়ে থাকা, নীল আকাশের নিচে একটা মানুষ, তার বাবা। আমারই মতন, আমারই স্ত্রীর মতন একটি 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকা একটি নারী, তার মা। আজকে সেই নারীর কাছে জন্মগ্রহণ করে, তার জঠরে জন্মগ্রহণ করে সে আমার বাড়ির মেয়ের শ্লীলতাহানি করছে। প্রশাসন কি করবে? মন্ত্রিসভা কি করবে? পুলিশ কি করবে? এর কারণটাকে নির্মূল করতে পারবে? ওকে ধরবেন, অ্যারেস্ট করবেন, 14 বছর 15 বছর জেল দেবেন, ফিরে আসবে, এই তো করবেন। আর কি? আমার সম্মান ফিরিয়ে দিতে পারবেন? আমার মর্যাদা, আমার ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবেন? এটা তো ডে আফটার ডে কে করছে? তাই ঠাকুর বলেছিলেন, বিবাহকে খেলনা ভাবিও না, এটা তোমার জনন এবং জাতির সঙ্গে জড়িত হয়ে আছে। আজকে বুঝতে পারছি এই সাধারণ জ্ঞানটি আমাদের নেই। তাই ঠাকুর বারবার বলেছিলেন, একে অসংস্কৃত জীবন থেকে বিহিত, সম্যক সঠিকভাবে সংস্কৃত করে তুলতে হবে। আর এই সংস্কৃত করে তুলতে গেলে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখবেন, আমি একটা কথা বলছি, আমি খুব নির্দ্বিধায়, নিঃসংকোচে, খুব সহজভাবে, সাবলীলভাবে আপনাদের কাছে আমি করজোড়ে স্বীকার করছি যে আমি কিন্তু খুব ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, পারি না। আমরা যে কথা বলি, ঠাকুরের চলার সাথে বইয়ের মধ্যে একটা বাণী আছে, বাণীটার নাম হচ্ছে কথোপকথনে। কথা একটা মানুষকে এক্সল্ট করে তোলে, একটা কথা একটা মানুষকে প্রাণবন্ত করে তোলে, একটা কথা একটা মানুষকে দূরে সরিয়ে দেয়, একটা কথা একটা মানুষকে সম্পর্ক নষ্ট করে দেয়। আমি সত্যি স্বীকার করছি, আমি কথা বলতে পারি না। কথা কেমন? তার দিব্য, তার আলোকিত, তার জ্যোতির্ময় জীবনের বর্ণনা ঠিক একেবারে সেলুলয়েডে চলচ্চিত্রের মতন যেন চলে যাচ্ছে। পাবনা, হিমায়তপুর, শ্রী ঠাকুর বাঁধের পাড়ে বসে আছে, বাঁধের পাড়ে। আমি যখন পাবনায় যাই, পাবনায় গেছি, পাবনা ওই বাঁধ আর নেই। পদ্মা এখন 22 মাইল সরে গেছে, দূরে পদ্মা সরে গেছে। ওই বাঁধের যে জায়গাটা চর ছিল, সেই চরের উপরে এখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হেমায়তপুর পাবনার 400 বিঘে জমির উপরে বিরাট আশ্রম, ঝাঁ চকচকে আশ্রম, কর্পোরেট আশ্রম। সে বাঁধ এখন পায়ে চলার রাস্তা। সে বাঁধের উপরে ঠাকুর বসে আছেন। আর তার একটু দূরে এখন পাবনা মেন্টাল হসপিটাল, পাবনা মানসিক হাসপাতাল হয়েছে, পাবনা মেডিকেল কলেজ হয়েছে। ওখানে একটা ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, ওর নাম হচ্ছে বিশ্ববিজ্ঞান কেন্দ্র।
ঠাকুর অনুকূলচন্দ্র সেই সময় ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করছে, মিস্ত্রিরা কাজ করছে। মিস্ত্রি কাজ করে আমাদের ফিলান্থ্রপি অফিসে গেছে, ফিলান্থ্রপি অফিসে। ওখানে গিয়ে ফিলান্থ্রপি অফিসে গিয়ে তখন ক্যাশিয়ার ছিলেন ভবানীচরণ সাহা। ওর কাছে গিয়ে বলছেন আর কাজ হয়ে গেছে, এবার টাকাটা দিন। ভবানী সাহা বলছেন আজকে টাকা নেই, টাকার ফ্লো নেই, আজকে টাকা নেই, পরে হবে। এই একটা কথা, দুটো কথা, দুটো কথা, তিনটে কথা হতে হতে ভবানী সাহা ক্যাশিয়ার ভার্সেস মিস্ত্রির মধ্যে তুমুল ঝগড়া, ভয়ঙ্কর ঝগড়া। এই ঝগড়া হতে হতে ভবানী সাহা ফট করে বললো, আপনি আমার কাজ করছেন না ঠাকুরের কাজ করছেন? ওই তো ঠাকুর বসে আছে পদ্মার বাঁধের পারে, যান ঠাকুরকে কি বলবো। হ্যাঁ ঠিক। এবার ঠাকুরকে বলার জন্য আসছে। আচ্ছা, আপনারা যারা মায়েরা রান্না করেন, ফুটন্ত তেলের মধ্যে যদি জল পড়ে যায় কিরকম হয়, আর আগুনের মধ্যে ঘি পড়লে কেমন হয়, এ তো সবাই জানেন। ঠাকুর এখানে বসে আছেন, আর এই ভবানী সাহার সাথে কথা বলে মিস্ত্রি আসছে। মিস্ত্রি যখন আসছে, আসার সময় সঙ্গে সঙ্গে ঠাকুর ওইখানে হিয়ারিং রেঞ্জের মধ্যে ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, বুঝিস কাম কিন্তু বন্ধ করা যাবে না। আমি হ্যাজাকে ইন্তজাম করেছি, ফজরের আগেই শালা কাম সারে ফেরানো চাই। যেই এই কথাটি ফেলেছেন ফোড়নের মতন, ওখান থেকে মিস্ত্রি চিৎকার বলছেন, শালা ঠাকুর ভাই তোমার ট্যাহে নেই টাকা, তোমার এই দালান বানানোর শখ। ঠাকুর হাতটা এরকম করে চাপড় মেরে বলছেন, একেবারে জব্বর কথা বলিছ, একেবারে ঠিক বলিছ, একেবারে ঠিক বলিছ। মিস্ত্রি একবারে ওপরে সপ্তমে সুর বেঁধে আছেন, আর ঠাকুর একদম একদম সাহাতে গলা নামিয়ে রেখেছেন। আসো কাছে আসো, ও টাকা 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 বলে যাচ্ছে। ঠাকুর ফট করে বললেন, শালা টাকা 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 করতেছিস কে? তোকে যদি একগুচ্ছ টাকা মুখের মধ্যে ঢুকায় দিয়ে কই টাকা চাবায় চাবায় খাওয়া, শালা খাবের পারবো? থেমে গেছে। ওর টাকা কি চাবিয়ে খাওয়া যায়? বেশ, এক পাউলি জল দিয়ে বললাম গিলে খা। টাকা কি গিলে খাওয়া যায়? তা শালা চাবানোও যায় না, গিলাও যায় না, টাকা টাকা করতেছিস কে? আরে বাজার করবো না? সেই কথাই তো কবি, তোর লাগবে কি, তোর প্রয়োজন কি, তোর এক্ষুনি কি হলে পরে কি হয়, সেসব কথা তো কবি। এইসব কথা না কে টাকা টাকা করতেছিস। সবাই জোগাড় করে দেওয়ার পর সেই মিস্ত্রি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বলছেন, দেখো তো ঠাকুর ভাই, তুমি যদি এই ভবানী যদি তোমার মতো এম ভাই কথা কতো, তাহলে শালা আর আমার মাথা গরম হতো না। ঠাকুর বলছে, আমরা তো কথাই কবের পারি না, আমরা তো কথাই কবের শিখিনি এখনো। ওর কথাও তাই, কথা কইবি গুড়ের মতন, লেপ্টে রবে গায়ে। ওর 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 বাণী এরকম, চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। আমরা করি না, করতে পারি না, করতে শিখিনি। কেন পারি না, কেন শিখিনি? বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা আমাদের কম নেই, কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে আমাদের সাধারণ জ্ঞানের চৌখাট পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি। আমি দেখেছি ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে দুজন আশ্রম কর্মী ঝগড়া করছে, দুজনে প্রচণ্ড ঝগড়া করছে, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। দুজনে সমাধান করতে না পেরে একজন চল ঠাকুরের কাছে যায়। ঠাকুর দেখছেন, কানে শুনছেন। দুজনে ঠাকুরের কাছে যেই আসলেন, শ্রী ঠাকুর বললেন, মানুষ চাকরি করে জানিস তো? বলে হ্যাঁ। কি পায় চাকরি করে? মাইনে পায়। মানুষ ব্যবসা করে জানিস তো? হ্যাঁ। ব্যবসা করে লাভ কি? মুনাফা হয়। তা তোরা যে এতক্ষণ ঝগড়া করলি, তোগরের ফয়দা কি? দুজনেই চুপ করে থাকে, দুজনেই চুপ করে থাকে। ভেবে দেখবেন আমরা ঝগড়া করি, আসলে আমি কিন্তু ঝগড়া করি না। ঠাকুর বড় সুন্দর বলছেন, আমি এখনো পর্যন্ত পাইনি, দেখিনি, শুনিও নি। ঠাকুর বলছেন, মানুষের সংজ্ঞা হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষ হচ্ছে কতকগুলো ভাবের সমষ্টি। মানুষকে রাগিয়ে দিলে একরকম ভাব, মানুষকে প্রশংসা করলে একরকম ভাব। মানুষের সবসময় ভাব হচ্ছে হাউ টু মেক, হাউ টু আর্ন। নিজেকে বিকশিত করতে চায়, নিজেকে প্রকাশিত করতে চায়। আদতে মানুষের সত্তা কি চায়? রবীন্দ্রনাথ বলেছেন, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। আমি অনেক ধনী মানুষের সান্নিধ্যে গেছি, ভারতবর্ষে প্রচুর ধনী মানুষের সান্নিধ্যে গেছি। বিশাল প্রাসাদের মতো বাড়ি। আমি তাকিয়ে দেখেছি, সে যখন রাত্রিবেলা শোয়ে 3.5 জায়গা বেশি তার দরকার, দিলেও নিতে পারে না। ও তার যতটুকু দরকার ওই জায়গার বেশি সে শুতে পারে না। মানুষ প্রচুর উপায় করে, কিন্তু যখন ভাত পেতে দেয়, খেতে দেয়, তার স্টমাক যতটুকু নেবে তার বেশি সে আর নিতে পারে না।
আর এইখানেই আমাদের সমন্বয়ের সংঘাত সৃষ্টি হয়ে যায়। আমার কথার উপসংহার পর্বে ফিরছি। আমি তখন দেওঘর আশ্রমে থাকি। ভারতবর্ষের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী ছিলেন কেপি সিংদেও। এই কেপি সিংদেওর নিমন্ত্রণে উড়িষ্যার লোক আশ্রম থেকে একবার ওর আমন্ত্রণে আমরা ঢেঙ্কানাল গিয়েছিলাম, উড়িষ্যার জঙ্গলে। ওখানকার যে রেঞ্জার ছিলেন তিনি সব ঘুরে 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 দেখালেন একটা সুন্দর সুন্দর একটা নদী নেমে গেছে। নদীটা খুব আহামরি নয়। রেঞ্জার বললেন যে এই নদীতে জঙ্গলে যত জানোয়ার থাকে ওরা একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেকের, সেই সময় প্রত্যেকে একই নদী থেকে জল খেয়ে যায়। জানেন তো, প্রত্যেকের মধ্যে খাদ্য সম্পর্ক। এ ওকে সামনে পেলে ও ওকে সামনে পেলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, কিন্তু ওদের দেখা হয় কম, ওরা এখানেই জল খায় বলে খুব জোরে হেসে উঠলেন। আমাদের পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনিও খুব জোরে হাসলেন। আর যে পূর্ণমন্ত্রী তিনি খুব গম্ভীর হয়ে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকলেন। আমি পরে জেনেছিলাম এই যে খুব জোরে ডান দিকের লোকটি হাসলো আর পূর্ণমন্ত্রী যে গম্ভীর হয়ে গেল, এই হাসা লোকটি ওই মন্ত্রীর চরম বিরোধী দলের চরম সমালোচক, চরম নিন্দুক, আর সেই জন্য জোরে হেসে উঠলো এই কথায়। আর মন্ত্রী খুব গম্ভীর হয়ে তাকিয়ে থাকলো। আমার অনেক পরে মনে হয়েছিল আমার ক্ষেত্রেও তাই সত্যি। তাকে দেখুন যে ড্রিঙ্ক করছে তার লিভার কিন্তু ড্যামেজ হচ্ছে, যে চেইন স্মোক করছে তার লাং কিন্তু ড্যামেজ হচ্ছে, কিন্তু লিভার এবং লাং এবং প্যানক্রিয়াস কিন্তু এক মুহূর্তের জন্য বলছে না তোমাকে ছেড়ে চলে গেলাম, তোমাকে আর সহযোগিতা করবো না, একবারের জন্য বলছে না। ওরা কোঅপারেট করছে। যখনই ড্রিঙ্ক করা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে স্টমাক লিভার ঠিক হয়ে গেল। যখনই ধূমপান বন্ধ করে দিল তখনই সিওপিডি থেকে সরে গেলাম, লাং ক্যান্সার কার্সিনোমা থেকে সরে গেলাম, তখন আস্তে আস্তে লাং হার্ট সব ঠিক হয়ে গেল। এতটা সহযোগিতা, এতটা সহানুভূতি, এতটা সানুকম্পিতা এই আমার শরীরের ভেতরে আছে। এই আমিটা যখন আপনার দিকে তাকাবো তখন আপনি আমাকে ঈর্ষা করবেন, হিংসা করবেন, বিদ্বেষ করবেন, নিন্দে করবেন, সমালোচনা করবেন। এই যে দুটো একটা ভেতরের আমি, তাকিয়ে দেখুন আমার যন্ত্রপাতি সব আমাকে সাহায্য করছে, আর আমি যাই বাইরে আপনার প্রতি বিরক্ত হচ্ছি, বিক্ষুব্ধ হচ্ছি, ক্রিটিসাইজ করছি। আপনি আমাকে ল্যাং মারছেন, জব্দ করছেন, আঘাত করছেন, ক্ষত বিক্ষত করছেন। এই ডুয়েল পার্সোনালিটি আমি কি বুঝতে পারি না? পারি। আমি কি জানতে পারি না? পারি। আমি কি ধরতে পারি না? পারি। অতিক্রম করতে পারি না কেন? আমার দুর্বলতা, আমার ভেতরের প্যাশনেট ক্রেভিংস। সজল বলছিল জপ ধ্যানের কথা। দেখুন আমি যদি এরকম করে হাত বাড়াই, যত কোনো মানুষ আমার কথা শুনছেন, আমি কাউকে স্পর্শ করতে পারবো না। আপনারাও যদি ওখান থেকে আমার দিকে হাত বাড়ান, আপনাদের কোনো হাত আমার ত্বককে স্পর্শ করতে পারবে না। মাঝখানে কি আছে? শূন্য, ইথার। কিন্তু ওখান থেকে একদম পেছনে, ওখান থেকে যদি আমাকে কেউ একটা গালাগাল করেন, অশ্লীল গালাগাল করেন, আমি যদি একটা অশ্লীল গালাগাল করি কাউকে, সেটাই শূন্যকে, ইথারকে আশ্রয় করে কানের মধ্যে ঢুকে যাবে তো, কানের মধ্যে ঢুকে গিয়ে আমার ব্রেনের মধ্যে পৌঁছে যাবে তো, গিয়ে আমাকে ভেতর থেকে বলবে শ্রীমন্ত আপনাকে গালাগাল করেছে, ওই অনিল সাধুকা, অশোক সাধুকা, সোমনাথ সাধুকা আপনাকে গালাগাল করেছে। এই যখনই আমি বুঝতে পারবো যে আমাকে গালাগাল করেছে, তখন আমার ফিজিক্যাল ফেনোমেনা বদলে যাবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে তো, ভুল বলছি না তো। তখন আমি আস্তেন গুটিয়ে কি বললেন এগিয়ে যাবো, আমার ভেতরে রিয়াকশন হবে। একটা অত্যন্ত নিকৃষ্ট নিচুর শব্দ, একটা অত্যন্ত নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার ভেতরের ইনফ্রাস্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার, টোটাল হিউম্যান স্ট্রাকচারকে এতখানি পরিবর্তন করে, এতখানি অ্যাক্টিভেট করতে পারে, হি হু কামস দ্য অ্যাবভ রিজিয়ন অফ কমপ্লেক্সেস, যিনি প্রবৃত্তির ঊর্ধ্ব মার্গ থেকে নেমে এসে আমাকে একটা শব্দ দান করলেন, সেই শব্দ আমাকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা গালাগালের শব্দ, একটা ইতর শব্দ যদি আমার পরিবর্তন করতে পারে, তাহলে বীজ মন্ত্র কেন আমার পরিবর্তন করতে পারবে না? তা যদি না পারে, তাহলে তার কারণকে খোঁজার জন্যই আজকের উৎসব মানে তাই
যা শ্রেয়কে সৃজন করে। উৎসব মানে তাই যা গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে। উৎসব মানে তাই যা আমাদের অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে ইষ্ট সংস্কারকে আত্মীকৃত করতে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত, উদ্বেলিত, আন্দোলিত করে তোলে। তাই আমরা এই ভাণ্ডারদহে এসেছি। এখানে ভাণ্ডার আছে, ইষ্ট ভাণ্ডার। এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, এই মন্দির খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজকে এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন, আমি অনুরোধ করে যাচ্ছি, এখানে যে কয়েকজন গুরু ভাই দীক্ষিত আছেন তারা নিজেরা 5টা করে পরিবারের দায়িত্ব নেবেন। ওভার টেলিফোন প্রত্যেক দিন জিজ্ঞেস করবেন কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন। এরকম 100টা পরিবার যদি থাকি, 100টা পরিবার 5 জন করে দায়িত্ব নিয়ে প্রত্যেক রাত্রে যদি খবর নেই, যিনি এই অঞ্চলটিকে পরিচালনা করছেন, দিনের শেষে তাকে জানিয়ে দিলাম সব খবর ওকে, প্রত্যেকে ভালো আছে। হঠাৎ কখনো কোনো সময় মিডনাইটে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, পর সমস্ত লোক ওই 100টা পরিবার খবর পেয়ে গেলাম। পায়ে হেঁটে, সাইকেলে, মোটর বাইকে, তার বাড়িতে যদি 100 জন লোক যদি কি আমরা হাজির হই, তখন লোকাল পার্টি, লোকাল ইনহ্যাবিটেন্ট, অদীক্ষিত পরিবার, পরিবেশ, প্রতিবেশী তারা তাকিয়ে দেখবে এই লোকটার পেছনে এত লোক। তখন যদি বলা যায় আপনি 8 ঘন্টা নাম করবেন না, শ্রী শ্রী ঠাকুর আপনার সাথে এতগুলো মানুষের ভেতর দিয়ে রাসলীলা করে আপনার পাশে আপনার চৌকাঠে দাঁড়িয়েছে, আপনি শ্রী শ্রী ঠাকুরের জন্য 8 ঘন্টা নাম জপ করবেন না? হুইপ করে, শাসন করে, সংগঠন দিয়ে, অর্গানাইজেশন দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে কিছু হয়েছে আমার জানা নেই। দ্যার ইজ নো শর্টকাট মেথড অ্যাট ওয়ে। আমার জানা নেই যে কোনো শর্টকাট মেথড আছে। আমার জানা আছে এইটুকু, ঠাকুর এরকম করেছিলেন। আর ঠাকুর এরকম করেছিলেন যে মায়েরা কথা শুনছেন আমার, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে পুলে, বৌমা, নাতিপুতিকে নিয়ে আপনার যে স্বামী, হেড অফ দ্য ফ্যামিলি, তাকে দাঁড় করিয়ে বলুন, এই একে একটা প্রণাম কর। প্রণাম? হ্যাঁ। আগে তো কোনোদিন বলনি, জানিনি, শুনিনি, শেখাইনি, হাত ধরে কেউ আমাদের পথে নামায়নি, তাই বলিনি, এখন প্রণাম করো। এই ভদ্রলোক যদি আমাকে স্বীকার না করত স্ত্রী বলে, এই ভদ্রলোক যদি আমাকে গ্রহণ না করত কুলবধূ বলে, এই ভদ্রলোক যদি ওর জীবন থেকে তোমাকে আমার জঠরে না পাঠাতো, তোমাকে কোথায় পেতাম? প্রণাম করো। একটা বেটার লেট দ্যান নেভার। সঙ্গে সঙ্গে আমি হেড অফ দি ফ্যামিলি হিসেবে বলবো, আরে এই ভদ্রমহিলা তোমার মা, একে একটা প্রণাম করো। এ তোমার প্রথম বাড়ি, সৃষ্টির, বিশ্বের প্রথম বাড়ি। এই ভদ্রমহিলা, এই মা যদি তার জঠরে তোমাকে স্থান না দিত, আশ্রয় না দিত, তুমি জন্মতে কেমন করে? 2 পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কেমন করে? একে একটা প্রণাম করো। এইভাবে আমাদের পরিবারে আগামীকাল সকাল থেকে এই কাজটা আমরা করতে পারি। জয়সলমীর গেলে পরে রেপ্লিকা নিয়ে আসি, পাথরের টুকরো নিয়ে আসি। আগ্রা গেলে পরে তাজমহলের রেপ্লিকা নিয়ে আসি। ভান্ডারদহ থেকে, এই বিরাট ভান্ডার থেকে আগামীকাল বাড়িতে কি নিয়ে যাব? এটা নিয়ে যাব। আমি বলছি কোনো ক্ষতি হবে না, কোনো অপকার হবে না। সন্ধে যখন হয়ে যাবে, আমরা 5:30টায় প্রেয়ার করব। যখন সন্ধে হয়ে যাবে, বাড়ির মায়েরা ওই সিরিয়াল যা হচ্ছে হোক, কিছুক্ষণ ধুলোকণা গাঁটছড়া বন্ধ রাখুন, কিছুক্ষণ গাঁটছড়া ধুলোকণা বন্ধ রেখে কিছুক্ষণ সোজা হয়ে এরকম সাদা একটা চাদর দিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কাঠের খাটের উপরে একটা বসুন। বীজ মন্ত্র মোবাইলে অ্যালার্ম দিয়ে 10 মিনিট করে জপ করুন। আজকে আমি বলে যাচ্ছি 18ই ডিসেম্বর, 3 মাস করার পর আমাকে টেলিফোনে জিজ্ঞেস করবেন মানুষের দুর্ব্যবহার, মানুষের খারাপ ভাষা, মানুষের খারাপ আচরণ, মানুষকে অসহ্য মনে হওয়া, বিরক্ত হওয়া, আজকে যতটা ফিল করছেন, আগামী 3 মাস এটা করার পর দেখবেন অনেকখানি ক্যাভিটি বেড়ে গেছে, অনেকখানি গ্রহণ করতে পারছেন। ঠাকুর মিথ্যে কথা বলেননি। ধ্যানে মানুষকে করে স্থির এবং গ্রহণক্ষম, আর নামে মানুষকে করে তীক্ষ্ণ। তাই অবজারভেশন অ্যান্ড ফার্দারেন্স, এই দুটোই আমরা অর্জন করতে চেষ্টা করতে পারি। আমার এই সামান্য কথা আপনাদের কাছে নিবেদন করলাম। 5:30 বাজে, আর একটা কথা না বলে পাচ্ছি না। এই কথাটা সব জায়গায় বলি। আমি এটা শিখেছি কোত্থেকে? আমার বাবার কাছ থেকে। আমার বাবার সাথে আমার মায়ের উঁচু গলায় কখনো কথা আমি শুনিনি, কখনো শুনিনি, কোনো সময় শুনিনি। আমি যে আপনাদের কাছে দাঁড়িয়ে আছি, আমি খুব ভালো জানি। আমি আর শীর্ষেন্দু মুখার্জি একবার দুর্গাপুর রবীন্দ্র ভবন থেকে ফিরছি।
আমার মা তখন খুব অসুস্থ, ভীষণ অসুস্থ, খুব অসুস্থ। মাকে হাই সেডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি পা টিপে টিপে ঘরে ঢুকেছি যাতে মা টের না পায়। আমার ডাইনিং টেবিলের ওপরে দুধ রুটি খাই মাখা আছে, চাপা দেওয়া আছে, আমি খুঁজছি কোথায় আছে। হঠাৎ করে দেখি ডান দিকে মশারির ভেতর থেকে মা বলছে, ওই সামনের বাটিটা তোর। আমি তাকিয়ে ফিরে বললাম, মা তুমি ঘুমাওনি?